মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই এই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। দুপুর 3টের পর এই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। এবং এসএসসি অফিসে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, তুমি যে ছবি দেখতে পাচ্ছ, এসএসসি সচিব তিনি এসে পৌঁছেছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, এসএসসির যিনি সচিব তিনি এইমাত্র কমিশনার অফিসে এলেন। অর্থাৎ যেটা তোমাকে বলছিলাম, সচিব এসেছেন, কিছুক্ষণ বাদেই এসএসসি চেয়ারম্যান এসে পৌঁছাবেন। অর্থাৎ যেটা তোমাকে বলছিলাম যে এই সচিব এলেন, চেয়ারম্যান এলেন, এর পরবর্তী পর্যায়ে তালিকা যাচাই হবে। তালিকা যাচাইয়ের পর অযোগ্যদের এই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। ও মনে করা হচ্ছে দুপুর 1:30টার পর থেকে তালিকা যাচাই পর্ব শুরু করবে এসএসসি, তারপরেই অযোগ্যদের তালিকা প্রকাশ করে দেওয়া হবে এসএসসির। একেবারে সোমরাজ, অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ 2021 থেকে 2025 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা কোন পথে এগোয় দেখে নেওয়া যাক। এক ধাক্কায় চাকরি বাতিল। রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি গেল 25,000-এরও বেশি। 2021 সালে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির মামলা রুজু হয় হাইকোর্টে। ওই একই বছরে 22শে নভেম্বর গ্রুপ ডি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। 6 ডিসেম্বর সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গড়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। 2022 সালের 15 ফেব্রুয়ারি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ। এরপর এই মামলায় স্থগিতাদেশ দিয়ে গ্রুপ সি নিয়োগেও বাগ কমিটিকে তদন্তের নির্দেশ। 7 এপ্রিল 2022 নবম দশম শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। 10 দিন পর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের দুর্নীতিতেও সিবিআই তদন্তের নির্দেশ সিঙ্গল বেঞ্চের। 18 মে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ বাগ কমিটির। রিপোর্ট দেখে এসএসসির সব নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। 28 সেপ্টেম্বর 2022 কলকাতা হাইকোর্টে প্রথম রিপোর্ট দেয় সিবিআই। সিবিআই দাবি করে এসএসসি নিয়োগে নানাভাবে দুর্নীতি হয়েছে। 2022 সালের ডিসেম্বর হাইকোর্টের নির্দেশে প্রায় 5,000 চাকরি বাতিল। প্রায় 1 বছর পর কলকাতা হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 6 মাসের মধ্যে এসএসসির সব মামলা একসঙ্গে শুনানি ও রায় দিতে হবে, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 2023 সালের 12 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির বেঞ্চে শুনানি শুরু। 2024 সালের 20 মার্চ কলকাতা হাইকোর্টে শুনানি শেষ। 22 এপ্রিল রায় ঘোষণা হাইকোর্টের। 2016 সালের এসএসসির প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। চাকরি বাতিল প্রায় 26,000। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা। 3 এপ্রিল 2025 কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় চাকরি গেল 25,000-এরও বেশি। নিউজ 18 বাংলা। আর নিয়োগ পরীক্ষার জন্য আবেদন একাধিক অযোগ্য প্রার্থীর। পরীক্ষার জন্য কত অযোগ্যর আবেদন, আজ সেই তালিকাও এসএসসি প্রকাশ করবে। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, অর্থাৎ জোড়া তালিকা কোথাও গিয়ে মানে কতজন অযোগ্য আবেদন করেছে সেটাও আজ জানা যাবে। একদমই, দেখো আজকে জোড়া তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। অর্থাৎ একদিকে যেমন অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে, তেমনি আগামী 7 ও 14 সেপ্টেম্বরের লিখিত পরীক্ষার জন্য, অর্থাৎ নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার জন্য কতজন অযোগ্য প্রার্থী আবেদন করেছেন সেই তালিকাও আজ প্রকাশ করে দেওয়া হবে স্কুল সার্ভিস কমিশনের তরফে, তেমনটাই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা। সবাই দেখেছেন। আপনারা কি আমেরিকার মতো ডিপার্টেশন করতে চান? এটা খুব জটিল বিষয়, আন্তর্জাতিক উদ্বেগের বিষয়। গত কয়েক মাসে একাধিক ব্রেকের পর আর ব্রেকের আগে ঠিক যে খবরে নজর রাখবো বলেছিলাম সেই খবরেই নজর রাখবো। জর্জরিত জীবন কৃষ্ণ। সিবিআই চার্জশিটে এই কল রেকর্ডগুলোর কথা উল্লেখ করেছিল যা জীবন কৃষ্ণের মোবাইল থেকেই পাওয়া গেছে। এবার এই কল রেকর্ডকে ইডিও হাতিয়ার করছে, কিন্তু এই কল রেকর্ডই বিপাকে ফেলছে জীবন কৃষ্ণকে। কি কি রয়েছে এই কল রেকর্ডে নিশ্চয়ই আপনাদেরও জানতে ইচ্ছে করছে যে জীবন কৃষ্ণের নিজের ফোনের কল রেকর্ডই তাকে এবার বিপদে ফেলছে। এর আগে আমরা দেখেছি দুবার তিনি কিভাবে ফোন ফেলে দেওয়ার চেষ্টা করেছেন, ফোন ফেলে দিয়েছিলেন আগের বারও, এবারও সেই ফোন উদ্ধার করা হয়েছে এবং তদন্তকারীরা তদন্ত করছেন। অমিত রয়েছে আমার সঙ্গে।
জানাতে পারবে কি রয়েছে কল রেকর্ডে। অমিত, জীবন কৃষ্ণ সাহা একেবারে জর্জরিত, দুর্নীতি 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 এই অভিযোগ বারবার তাকে ঘিরে রয়েছে। তার নিজের ফোনের কল রেকর্ডই এবার তাকে বিপদে ফেলছে। কি রয়েছে সেই কল রেকর্ডে? একেবারে দেখো, চাকরি বিক্রির টাকা যে তিনি নিয়েছেন তার নথি বা প্রমাণ যা ইতিমধ্যে হাতে এসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এবার জীবন কৃষ্ণ সাহার নিজের ফোনের অডিও রেকর্ডই কিন্তু তাকে আরও বিপদে ফেলতে চলেছে। কারণ এর আগে 2023 সালে তার বাড়িতে যখন সিবিআই অভিযান চালিয়েছিলেন, সেই সময় যে দুটো ফোন জলাশয় বা পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, সেই ফোনের যে ফরেন্সিক করানো হয়েছে সিবিআইয়ের তরফে, সেখান থেকে 108টি অডিও ক্লিপ বা অডিও ক্লিপ পাওয়া যায়, যা তার ফোনেরই তিনি বিভিন্ন জনের সাথে যে কথা বলেছিলেন তারই কনভারসেশনের যে ফোন রেকর্ড বা টেলিফোনিক কনভারসেশনের রেকর্ড। তা থেকেই বিভিন্ন চাকরি প্রার্থী তার কাছে টাকা চেয়েছিলেন সেই সমস্ত রেকর্ড সেখানে রয়েছে, এবং একই সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট, টেক্সট মেসেজ, সমস্ত কিছু ডিটেলস যেটা সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে আদালতে জানিয়েছিলেন, সেই সমস্ত তথ্য তুলে দেওয়া হয়েছে ইডির হাতে। এই অডিও রেকর্ডে যে তথ্য পাওয়া যাচ্ছে বা ট্রান্সক্রিপশন যেটা রয়েছে তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে চাকরি প্রার্থীদের একাংশ টাকা চেয়েছিলেন এই জীবন কৃষ্ণ সাহার কাছে। তিনি কার্যত হুমকি দিয়েছিলেন, মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে, এই ভাষাতেই তিনি কিন্তু হুমকি দিয়েছিলেন চাকরি প্রার্থীদের। এই তথ্যের যে অডিও বড় হাতিয়ার হতে চলেছে ইডির ক্ষেত্রে। কারণ এই আর্থিক লেনদেনে তদন্ত করছেন ইডি আধিকারিকরা, সেক্ষেত্রে মানি লন্ডারিংয়ের যে মামলা এই জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে, সেক্ষেত্রে অডিও ক্লিপগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এভিডেন্স বা ডিজিটাল এভিডেন্স এই মামলার ক্ষেত্রে। একেবারেই অমিত, কিন্তু এই যে জীবন কৃষ্ণ সাহা, তিনি নাকি তার মোবাইল ফেলেননি, দাবি করছেন অন্তত জীবন কৃষ্ণ সাহা এমনটাই। তাকে ব্যাংশাল কোর্টে পেশ আর সিজিও থেকে বেরোনোর পর জীবন কৃষ্ণ সাহার দাবি এটা। আপনি মোবাইল কেন ফেললেন? মোবাইল ফেলিনি, কতবার বলবো মোবাইল ফেলিনি। দাদা মোবাইল কেন ছুড়লেন? ওদলাবাড়িতে জাল সার্টিফিকেট পাওয়া গেছে, কিন্তু এই জাল সার্টিফিকেট কার মদতে? নেতার মদতে। ভাবতে পারছেন, নেতার মদত রয়েছে বলেই তো জাল সার্টিফিকেট হচ্ছে, অভিযোগ অন্তত এমনটাই। ওয়ারিশন সার্টিফিকেট, জাল ওয়ারিশন সার্টিফিকেট, এবং নকল করা হয়েছে সেখানে পঞ্চায়েত প্রধানের শিলমোহর পর্যন্ত। কিন্তু এই চক্র কিভাবে কাজ করছিল, স্থানীয়রা কি বলছেন, কিভাবে এই নেতার মদত রয়েছে, আরো বিস্তারিত রকি এ বিষয়ে জানাতে পারবে। রকি, নেতার মদত কিভাবে রয়েছে, কিভাবে এই জাল সার্টিফিকেট, যারা ইতিমধ্যে ধৃত তারা কারা? দেখো, জাল সংশয়পত্র ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মাল মহকুমার অন্তর্গত ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন জানা গিয়েছে যে এই এলাকারই বাসিন্দা এবং একজন সাইবার ক্যাফের মালিক মিলে এখানে সংশয়পত্র জাল করেছে। এদিন যখন গ্রাম পঞ্চায়েত অফিসে দুই ব্যক্তি সংশয়পত্রগুলি মেমো নাম্বার নিতে যায়, সেই সময় সেই অঞ্চল অফিসে যে প্রধান রয়েছে তিনি দেখতে পান যে সেই সংশয়পত্রের মধ্যে যে ফরম্যাট রয়েছে এবং সিল এবং সই রয়েছে তা সম্পূর্ণ জাল করা হয়েছে। এবং এই ঘটনার পরে কিন্তু তিনি লিখিতভাবে মালবাজার থানায় অভিযোগ দায়ের করেন এবং এই ঘটনা প্রসঙ্গে কিন্তু ইতিমধ্যে দুজনকে আটক করেছে, যার মধ্যে একজনের নাম রয়েছে আনারুল ইসলাম এবং একজন সাইবার ক্যাফের মালিক রয়েছে। তাদের অভিযোগ যে সেখানকার যে প্রাক্তন উপপ্রধান তিনি এই সংশয়পত্রগুলি তৈরি করে দিয়েছিলেন এবং তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিয়েছিল। এই ঘটনার পর কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এবং এলাকার বাসিন্দারা অভিযোগ করছে তার বিরুদ্ধে অভিযোগ, তার মদত রয়েছে। কি ব্যবস্থা নেওয়া গেছে কিছু? পর্যন্ত যেটা জানা গিয়েছে যে পঞ্চায়েত অঞ্চল অফিস তরফ থেকে কিন্তু লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে এবং মালবাজার থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এর সঙ্গে কারা জড়িত রয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। সোনিয়া, বেশ। ওনারা ভেবেছিলেন কাজটা হয়তো হয়ে গেছে, বাইরের থেকে করিয়েছিলেন। এবার যেহেতু বিএলআর অফিস থেকে বলেছিল যে মেমো নাম্বার ওটাতে ছিল না, মিসিং ছিল, এর জন্য তাদের বাধ্য হয়ে আমাদের অফিসে আসতে হয়। এবার আসার পরে দেখা যায় যে সেটি আমাদের অফিস থেকে ইস্যু করা হয়নি, ফরম্যাটটিও পুরোপুরি আলাদা এবং আমার সইটিও নকল। আনারুল ইসলাম উনি পার্টি, উনি কাজটা করতে দিয়েছিলেন, আনারুল ইসলাম এবং আলিউল ইসলাম। এই দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
আমি লেখাপড়া নাই, আমি ওই ভাইকে জিম্মা দিয়েছি। ওকে আমি একটা সই করার জন্য 3,000 টাকা করে দিয়েছি। কত টাকা দিয়েছিলেন আপনি? 12,000 টাকা দিয়েছি। এখন উনি কোথা থেকে করেছে এটা আমার জানা নেই। আপনি ডাইরেক্ট অঞ্চলে না এসে অন্য কাউকে দিলেন কেন? জানা নাই আমার। এটা আমি যদি জানতাম তাহলে আমি ডাইরেক্টে অঞ্চলে আসতাম। ওই ভাই জিম্মা নিছে বলে আমি ওকে দিছি। আমাদের বাড়ির পাশেই আমাদের প্রাক্তন যে উপপ্রধান আছেন, তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আমার বন্ধু আছে, ওর জমির এরকম আছে,